আপনাদের জন্য আজকে হোমিও দর্পণের পক্ষ থেকে সবাইকে 416তম ক্লাসের জন্য স্বাগতম জানাচ্ছি আমি। হোমিও দর্পণ গ্রুপের আয়োজনে আজ 9/6/2022 ইংরেজি বুধবার আলোচনা আসেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ হামিম উদ্দিন স্যার। আলোচ্য বিষয় থুজা অক্সিডেন্টালিস, আজকে পার্ট নাম্বার 5। স্যারের নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। স্যার আমাদের বিএইচএমএস সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ডিএমইউ আলট্রা। আমাদের মোহাম্মদ হামিমউদ্দিন স্যার একজন বিশুদ্ধ হোমিওপ্যাথিক চর্চার প্রশিক্ষক এবং চিকিৎসক। আর সঞ্চালনায় আপনি যে আছি, আপনাদের সবার আশীর্বাদ ধন্য ডাক্তার কল্যাণ ঘটক, ডিএইচএমএস মধ্যমগ্রাম, পশ্চিমবঙ্গ। ধন্যবাদ সবাইকে। সবার কাছে আমার একটা স্বনির্বন্ধ অনুরোধ যে ক্লাস চলাকালীন আপনারা কেউ আপনাদের ভিডিও এবং অডিও অন করবেন না। যদি কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে তাহলে প্রশ্নটা মেসেজ বক্সে লিখে দেবেন। ও ধন্যবাদ দীপেন ভাই, আজকে বুধবার না বৃহস্পতিবার। ধন্যবাদ। এবং মেসেজ বক্সে লিখে দেবেন এবং প্রয়োজন পড়লে আমরা সেই মেসেজ বক্স থেকে দেখে আপনার প্রশ্নের উত্তর আমাদের শ্রদ্ধেয় স্যার ঠিক সময় দিয়ে দেবেন। এটা আপনারা দয়া করে খেয়াল রাখবেন, কারণ অডিও ভিডিও অন করলে স্যারের ক্লাস করতে খুব অসুবিধা হয়। আসছেন আমাদের আজকের প্রশিক্ষক ডক্টর মোহাম্মদ হামিম উদ্দিন স্যার। স্যার আপনি শুরু করতে পারেন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আচ্ছা, আমি আজকের প্রোগ্রামের শুরুতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কল্যাণ স্যার, আমাকে একটু যদি কোঅপারেট করেন, আমাকে কি শোনা যাচ্ছে? ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা? 100% শোনা যাচ্ছে স্যার। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। কিন্তু আপনার ভয়েসটা আমি কমপ্লিটলি ক্লিয়ার শুনছি না, একটু একটু ভেঙে ভেঙে আসছে। এজন্য ভাবলাম আমার এখানে একটু সমস্যা আছে, কারণ স্যার আজকে তো একটু বৃষ্টি হয়েছে, একটু মেঘলা মেঘলা আছে, ওই জন্য হতে পারে। কিন্তু আপনার সব ভয়েস একদম পরিষ্কার শোনা যাচ্ছে স্যার। ভয়েস একদম পরিষ্কার শোনা যাচ্ছে স্যার, শুরু করুন। ঠিক আছে। আমরা থুজার আলোচনাটা শেষ করব ইনশাআল্লাহ। তো থুজা অক্সিডেন্টালিস, এটা নিয়ে বিস্তারিত আমরা প্রথমেই বলেছি। আজকে আমরা কিছু পার্টিকুলার সিমটমস নিয়ে আমরা কথা বলতে চাই। তার মধ্যে হচ্ছে আমরা আজকে ইউরিনারি সিমটমস নিয়ে কথা বলবো, থুজার জেনিটাল সিমটমস নিয়ে কথা বলবো, কিছু পিকুলিয়ার সিমটমস নিয়ে কথা বলবো, দেন অ্যাবডোমিনাল সিমটমস নিয়ে কথা বলবো, কিছু মায়োজমেটিক ডিসকাশন করব, এবং লাস্ট থুজাকে আমরা একটু কিনোট সিমটমস গুলো বলে আশা করছি শেষ করবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমার ইউরেথ্রাল সিমটমস। হয় যে থুজা মানে হচ্ছে ইউরিনারি বিষয়গুলো এখানে আছে। যেহেতু আমরা থুজাকে চিনি হচ্ছে থুজা মেডিসিনের আমরা হিস্ট্রি বলেছি, কিভাবে এটা হোমিওপ্যাথিতে এসেছে। প্রথমেই ডক্টর হেনিম্যান এই ইউরেথ্রাল কমপ্লেইন নিয়ে পেশেন্ট এসেছে, ওই পেশেন্টের সাথে ডিসকাস করেছেন, দেন থুজার একটা ধারণা পেয়েছেন, পরবর্তীতে থুজা অক্সিডেন্টালিসকে উনি প্রুভ করেছেন এবং হোমিওপ্যাথিক মেডিসিন হিসেবে নিয়ে এসেছেন। তো ইউরেথ্রাল সিমটমস এর মধ্যে আমাদের ইউরেথ্রায় বিশেষ করে বার্নিং, এটা ডিউরিং ইউরিনেশন, স্যার আপনার কথাটা মিউট হয়ে যাচ্ছে মাঝে মধ্যে স্যার। মিউট অন করুন স্যার, বারবার মিউট হয়ে যাচ্ছে, এটা খেয়াল করুন। অনেকক্ষণ ধরে মিউট ছিলেন স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার এখন শোনা যাচ্ছে। আবার নতুন করে শুরু করুন স্যার,
এখন শোনা আচ্ছা যাচ্ছে আচ্ছা, জি স্যার? স্যার, আবার নতুন করে মিউট শুরু আমি করুন, করেছি অনেকক্ষণ স্যার। আটকে গেছেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, মিউট মিউট করেছি একটু। উম, ঠিক আছে, ওকে স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে কাটিং পেইন। মনে হবে যেন প্রস্রাবের রাস্তা বা ইউরেথ্রার মধ্যে একদম কেটে ফেলার মতো ড্রয়িং অ্যান্ড বার্নিং পেইন। এবং হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো ফ্রিকোয়েন্ট আর্জিং। আমরা স্বাভাবিকভাবে থুজাকে আমরা বলেছি, আমরা এই আলোচনাগুলোর মধ্যে ইতিমধ্যে আমরা এটা বলেছি যে থুজা আমরা গনোরিয়া যখন সাপ্রেসড হয়ে যায়, গনোরিয়ার বিশেষ করে আমাদের যারা আমরা যাদেরকে ফলো করি, যাদের বই পুস্তকগুলো আমরা পড়ি নিয়মিত, ডক্টর জেইচ এলেন, ডক্টর কেন্ট, তারা স্বাভাবিকভাবে থুজার ব্যাপারে বলেছেন যে থুজাকে আমরা টার্সিয়ারি স্টেজ অফ গনোরিয়া, মানে গনোরিয়াকে সাপ্রেস করার পরে যখন ওয়ার্টি লাইক যেই কমপ্লেইন গুলো যখন দেখা যায়, বা তখন এরকম একটা স্টেজে থুজাকে ব্যবহার করা হয় ম্যাক্সিমাম টাইমে। অ্যাকিউট স্টেজে থুজাকে আমরা খুবই কম ব্যবহার করি, খুবই রেয়ার। অ্যাকিউট স্টেজের জন্য কিছু মেডিসিনের কথা বলা হয়েছে, বিশেষ করে ক্যানাবিস ইন্ডিকার, ক্যানথারিস, মেডোরিনাম, এই মেডিসিন গুলোর কথা বিশেষ করে এখানে বলা হয়েছে। তো আমরা দেখব বিশেষ করে এই টার্সিয়ারি স্টেজে একদম ফ্রিকোয়েন্ট আর্জিং, যদি ডিসচার্জ ইউরেথ্রাল ডিসচার্জ নাও থাকে, ইউরেথ্রার মধ্যে বার্নিং, কাটিং পেইন এন্ড ফ্রিকোয়েন্ট আর্জিং, এই ফ্রিকোয়েন্ট আর্জিংটা অত্যন্ত জরুরি। আমরা এই ধরনের পেশেন্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আসে, পুরুষ এবং মহিলা, মানে বোথ সেক্সেরই পেশেন্ট কিন্তু আমাদের কাছে আসে। ডক্টর জেইচ এলেন থুজার ইউরেথ্রাল এই সিমটমস গুলোর কথা বলেছেন। আমরা যদি রেপার্টরির দিকে দেখি, ডক্টর কেন্ট রেপার্টরিতে আরো কিছু কথা বলেছেন, বিশেষ করে ডিসচার্জ, গ্লিটি ডিসচার্জের কথা বলেছেন, যেখানে ফার্স্ট গ্রেডে থুজাকে বলেছেন। গ্লিটি ডিসচার্জ কি আমরা সেটাও জানি, আমরা এটা নিয়ে ডিসকাস করেছি। শুধু সংক্ষেপে বলতে চাই, গ্লিটি ডিসচার্জ হচ্ছে যখন গনোরিয়ার প্রাইমারি স্টেজ বা ফার্স্ট স্টেজে যেই পেইন এবং বার্নিং সহ যে একটা কঠিন একটা পরিস্থিতি পেশেন্টের মধ্যে দেখা যায়, উইথ ডিসচার্জ এই অ্যাকিউট স্টেজটা পার হয়ে গেলে দেখা যাচ্ছে ডিসচার্জ থেকে যায়, বাট পেইন এবং বার্নিং এই বিষয়গুলো আর থাকে না। তো এই মিউকোপুরুলেন্ট ডিসচার্জ থেকে যায় উইদাউট পেইন এন্ড বার্নিং, সেই ডিসচার্জটাকে বলা হয় হচ্ছে গ্লিটি ডিসচার্জ। তো এটা হলো ক্রনিক গনোরিয়াল পেশেন্টের ক্ষেত্রে যদি গ্লিটি ডিসচার্জ দেখা যায়। ডক্টর ক্যান বলেছেন ইউরেথ্রা ডিসচার্জ গনোরিয়াল ক্রনিক, ক্রনিক ডিসচার্জের ক্ষেত্রে, গনোরিয়াল ডিসচার্জের ক্ষেত্রে গ্রিনিশ ডিসচার্জ, ইউরেথ্রা গ্রিনিশ ডিসচার্জ, দিস ইজ কমপ্লিটলি সাইকোটিক ইন নেচার। সাইকোসিস সাইকোটিক পেশেন্টের ক্ষেত্রে এই বিশেষ করে গ্রিনিশ ডিসচার্জটা দেখা যায়। প্রফিউজ ডিসচার্জ থাকে, পুরুলেন্ট অনেক সময় পুজের মতো ডিসচার্জ থাকে, এবং ইয়েলো হলদে ডিসচার্জও দেখা যায়। তো এই ডিসচার্জ গুলো কিন্তু ইউরেথ্রায় দেখা যায়, তখন আমরা থুজার কথা আমরা চিন্তা করতে পারি। এছাড়াও থুজার অনেক সময় দেখা যায়, আমরা দেখি ইউরেথ্রার মধ্যে রেপার্টরিতে ডক্টর ক্যান্ট যেভাবে বলেছেন যে ড্রপিং সেন্সেশন, অনেক সময় পেশেন্ট এসে আমার কাছেও আসছে এই ধরনের পেশেন্ট, এসে বলে যে মনে হয় যেন ইউরেথ্রা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কিছু একটা বের হচ্ছে, মনে হয় একটা প্রস্রাবের ফোঁটা আসছে, টিস্যু দিয়ে দেখছি বাট প্রস্রাবটা দেখছি যে না, আসলে না। বা অনেক সময় দেখি টিস্যু দিলেও প্রস্রাব চলে আসছে, বা হ্যাঁ এক ফোঁটা প্রস্রাব আসছে, প্রস্রাব ক্লিয়ার। পেশেন্ট এসে আসলে আমাদের কাছে কিভাবে বলে, পেশেন্ট এসে বলে যে দেখেন আমি নামাজ কালাম, আমাদের মুসলিম পেশেন্টরা এসে বলে যে আমি তো প্রতিনিয়ত নামাজ পড়ি, কিন্তু আমার পোশাক তো পরিচ্ছন্ন রাখতে পারি না বা পবিত্র রাখতে পারি না, সেক্ষেত্রে মনে হয় যেন এক ফোঁটা প্রস্রাব আসে বা ফোঁটা ফোঁটা প্রস্রাব আসে, এই কন্ডিশন গুলো দেখা যায়। তো এই পেশেন্টদের ক্ষেত্রে দুইটা প্রবলেম তৈরি হয়, একটা হচ্ছে তাদের পাস্ট হিস্ট্রিতে যদি গনোরিয়া থাকে বা সাইকোসিস, যদি তার ফ্যামিলি হিস্ট্রিতে যদি সাইকোসিস থাকে বা নিজেও যদি সাইকোটিক মায়াজমের পেশেন্ট থাকে, তাহলে একটা বিষয় হতে পারে। আরেকটা বিষয় হতে পারে যদি কোনো প্যারালাইটিক কন্ডিশন, যেমন স্ট্রোকের পেশেন্ট, ব্রেন স্ট্রোক করেছে, স্ট্রোক করার পরে তার দেখা যাচ্ছে টোটাল বডির এই যে স্ফিংটার গুলো আছে, অরিফিস গুলো আছে, স্ফিংটার গুলো আছে, এগুলোর একটা প্যারালাইটিক কন্ডিশন ডেভেলপ করেছে। আমরা এই মানে সাইকোটিক পেশেন্টের ক্ষেত্রেও যে এই প্যারালাইটিক কন্ডিশন ডেভেলপ করে না তা না, কিন্তু সাইকোটিক পেশেন্টের ক্ষেত্রেও কিন্তু প্যারালাইটিক কন্ডিশন ডেভেলপ করে। এবং এই যে প্রস্রাব, ইনভলান্টারি ইউরিনেশন, অথবা দেখা যাচ্ছে তার কি বলে এটাকে, আর্জিং, ফ্রিকুয়েন্ট আর্জিং, বা তার বারবার দেখা যাচ্ছে প্রস্রাবে যেতে হচ্ছে, বারবার তার প্রস্রাবখানায় যেতে হচ্ছে, মানে তার প্রস্রাব চাপছে। তো এটাও কিন্তু তার ইউরেথ্রাল যে একটা প্যারালাইটিক কন্ডিশনের জন্য। তবে সাইকোটিক পেশেন্টের ক্ষেত্রে এই প্যারালাইটিক কন্ডিশন হবে গনোরিয়ার স্রাবটাকে সাপ্রেস করার কারণে, অথবা বংশগত তার সাইকোসিসের কারণে। এটা আমাদের মাথায় রাখতে হবে। আর যদি প্যারালাইটিক কন্ডিশন যদি স্ট্রোকের জন্য হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের মেডিসিন কিন্তু এখানে আলাদা হয়ে যাবে, আমরা কিন্তু থুজা দিয়ে এখানে চিন্তা করলে হবে না।
এরপরে হচ্ছে এই পেশেন্টের আরেকটি বিষয় হচ্ছে প্রচুর চুলকায়, এই তার ইউরেথ্রার মধ্যে চুলকাবে এবং হচ্ছে একটা ভোলাপটাস ফর্মিকেশন। এই ভোলাপটাস কথাটা কি? সুখকর, সুখকর ফর্মিকেশন, মানে তার প্রস্রাবের রাস্তার মধ্যে বা ইউরেথ্রার মধ্যে একটা সুখকর, মনে হবে যেন একটু আরাম লাগবে, মনে হয় যেন একটু চুলকাচ্ছে বাট খুব আরাম লাগবে, মনে হয় যেন একটা ফর্মিকেশন মানে একটা পোকার মতো একটু নড়াচড়া করছে। এই ভোলাপটাস ফর্মিকেশনটা ইন ফোসা নেভিকুলারিস। এই ফোসা নেভিকুলারিসটা কি? এটা হচ্ছে জাস্ট গ্ল্যান্স অফ দ্য পেনিসের ভিতরে যে ইউরেথ্রার একদম মিটার এই অংশটার কাছাকাছি এই ফোসা নেভিকুলারিস একটা অংশ থাকে, যেটাকে একটা পার্ট থাকে, যেটা আমরা গুগলে সার্চ দিলে দেখতে পাই। এটা মেলের ক্ষেত্রেও থাকে, ফিমেলের ক্ষেত্রেও এই ফোসা নাভিকুলারিস এই মানে নামে একটা পার্ট, ইউরেথ্রার একটা পার্ট আছে। তো বিশেষ করে এই জায়গাটার মধ্যে ভোলাপটাস ফর্মিকেশন, আমরা সালফারের ক্ষেত্রেও দেখি ভোলাপটাস ইচিং মানে সুখকর চুলকানি সেটা, আর এখানে দেখি ভোলাপটাস ফর্মিকেশন। তো এই ক্ষেত্রে এই ভোলাপটাস ফর্মিকেশনটা আমরা দেখি পেশেন্টের ক্ষেত্রে, বার্নিং এন্ড সোয়েলিং এগুলো দেখি ইউরেথ্রার মধ্যে। তো এগুলো আমরা দেখি। দেন হচ্ছে ব্লাডার, তার যে প্রস্রাবের থলি বা ব্লাডারের মধ্যে কিছু বিষয় দেখা যায়, তার পেইন ব্যথা দেখা যায়, জ্বালা পোড়া দেখা যায়, একই কথা যে ফর্মিকেশনের কথা বলছি এটা দেখা যায়। ময়েশ্চার রানিং সেন্সেশন, যে মনে হয় যেন কোনো একটু পানির মতো তার ইউরেথ্রা দিয়ে গড়িয়ে পড়ছে আসছে। ফ্রিকুয়েন্ট এন্ড কন্টিনিউয়েড আর্জিং, তার হচ্ছে বারবার এবং মানে প্রস্রাবের আর্জিং হচ্ছে, বেগ হচ্ছে। ফিলস এজ ইফ ড্রপ ওয়ার রানিং ডাউন, মনে হবে যেন এক ফোঁটা প্রস্রাব বা ফোঁটা ফোঁটা প্রস্রাব নেমে আসছে। ইনকন্টিনেন্স এট নাইট, রাত্রে ঘন ঘন প্রস্রাব, তাকে বিছানা থেকে বারবার উঠে যেতে হয় ঘন ঘন প্রস্রাবের জন্য। কজড বাই প্যারালাইসিস অফ ব্লাডার, এখানেও কিন্তু ডক্টর জেএইচ অ্যালেন বলেছেন যে প্যারালাইটিক কন্ডিশন অফ দ্য ব্লাডার এর জন্যই কিন্তু এই প্রবলেমটা তৈরি হয়। তো এই যে সিমটমস গুলো বলেছি আমরা, এগুলোর সাথে কিন্তু আমাদেরকে মাথায় অবশ্যই রাখতে হবে তার পাস্ট হিস্ট্রি এবং ফ্যামিলি হিস্ট্রিতে গনোরিয়ার হিস্ট্রি অথবা গনোরিয়াল সাপ্রেশনের হিস্ট্রি অথবা ফ্যামিলি হিস্ট্রিতে কিন্তু আমরা তার সাইকোসিসের হিস্ট্রি বা গনোরিয়া হিস্ট্রি কিন্তু আমরা পাবো। এই বিষয়টা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে দিয়ে কেটেরা মিউকোপাস মানে মিউকাস এবং পাসে এক ধরনের ডিসচার্জ দেখা যায়। রিটেনশন অফ ইউরিন, প্রস্রাব টেনেসমাস, প্রস্রাব করতে বারবার তাকে ব্যাগ দিতে হয়। আর্জিং এন্ড ডাইসুরিয়া, ডাইসুরিয়া মানে হচ্ছে পেইনফুল মিকচুরেশন, মানে ব্যথাযুক্ত তার প্রস্রাবের ব্যাগ হবে যখন ডাইসুরিয়া, পার্সপিরেশন ডিউরিং, যখন তার শরীরে ঘাম হবে তখন। আর এখানে ডক্টর ক্যান্ট একটা রুব্রিক বলেছেন যেখানে ফার্স্ট গ্রেডে থুজার কথা বলেছেন, ব্লাডার আর্জিং পার্সপিরেশন ডিউরিং, যখন তার শরীরে ঘাম হবে তখন তার প্রস্রাবের বেগ হবে খুব। তো এই জিনিসটি আমরা মাথায় রাখবো। এছাড়াও আরো কিছু রুব্রিক ডক্টর ক্যান্ট বলেছেন যেখানে ফার্স্ট গ্রেডে থুজার কথা বলেছেন, ব্লাডার ইউরিনেশন ফগ স্ট্রিম। এই ফগ স্ট্রিম মানে কি? প্রস্রাবটা দুই ভাগে ভাগ হয়ে যাবে, মানে প্রস্রাবের যে আপনার ফ্লোটা দুই ভাগে ভাগ হয়ে যাবে, দুই নালীতে প্রস্রাব। সোজা কথা হচ্ছে পেশেন্ট এসে আমাদের কাছে বলে যে আমার প্রস্রাব দুই নালীতে হয়। আচ্ছা, ফ্রিকুয়েন্ট, ঘন ঘন, ইন্টারমিটেন্ট, থেমে থেমে, ইনভলান্টারি, কোন ধরনের মানে প্রেসার ছাড়াই, ইনভলান্টারি ও মানে অটোমেটিক তার প্রস্রাবটা বের হয়ে যাচ্ছে, আনস্যাটিসফ্যাক্টরি, এবং প্রস্রাব করার পরেও তার শান্তি হচ্ছে না, মনে হবে আরো হবে, যেটাকে আমরা বলি টেনেসমাস। তো এই বিষয়গুলো আমরা দেখব। আচ্ছা, কিডনিতে কিছু বিষয় দেখা যায়। কিডনিতে ডক্টর ক্যান বলেছেন দ্য কিডনিজ এন্ড ইউরিনারি সিমটমস আর অলসো স্ট্রাইকিং, কিছু স্ট্রাইকিং সিমটমস এর কথা এখানে বলেছেন। কনজেশন এন্ড ইনফ্লামেশন অফ দ্য কিডনিজ, আমরা যখন গনোরিয়া নিয়ে কথা বলেছি তখন আমরা দেখিয়েছি বা আমরা আলোচনা করেছি যে কিভাবে গনোরিয়ার যে নেইসেরিয়া গনোরিয়া যখন পেশেন্টের শরীরে আসে আর আসার পরে কিভাবে তার কিডনিকে ড্যামেজ করে, কিভাবে একটা পেশেন্টের ইউরেথ্রা ইউরিনারি ব্লাডারকে ড্যামেজ করে, ডিস্ট্রয় করে, সেটা আমরা কিন্তু বলেছি। এটা নিয়ে বিস্তারিত বলবো না। তো আমরা বলতে চাই যে এই কিডনি এন্ড ইউরিনারি সিমটমস এর মধ্যে ডক্টর ক্যান বলেছেন কনজেশন, যে তার একটা রক্তাধিক্য বা মানে কন্ডিশন, এবং ইনফ্লামেশন অফ দ্য কিডনিজ, কিডনির মধ্যে একটা পালসেটিং বা টাইপের পেইন এখানে আমরা দেখবো রক্তাধিক্যের কারণে। শার্প পেইন, তীব্র ব্যথা দেখা যাবে, বার্নিং তো অবশ্যই থাকবে, ইনফ্লামেশন অফ দ্য ব্লাডার, ব্লাডারে প্রদাহ দেখা যাবে, এন্ড ইউরেথ্রা দ্যাট ইজ নট গনোরিয়াল। এখানে বলছে যদি গনোরিয়া ছাড়াও যদি ইনফ্লামেশন অফ দ্য ব্লাডার থাকে এবং হচ্ছে যদি থুজার যে সিমটমস গুলো আছে এগুলো যদি কভার করে।
পাস ফ্রম দ্য ব্লাডার, এবং হচ্ছে যদি ব্লাডার থেকে পাস আসে, পুজ আসে, প্যারালাইসিস অফ দ্য ব্লাডার, এই কথাগুলো বলা হয়েছে। এছাড়া আরো কিছু কথা ক্যান্ট সুন্দর করে বলেছেন। ডক্টর ক্যান্ট মাস্ট ওয়েট এ লং টাইম ফর দ্য ইউরিন টু স্টার্ট, যে তার বাথরুমে গিয়ে অনেক সময় তাকে বসে থাকতে হয়, প্রস্রাবটা তার প্রস্রাব আসে না, অনেক টাইম বসে থেকে প্রস্রাব করতে হয়। মানে হচ্ছে তার প্রস্রাবের ব্যাগ হয়েছে, বাট সে যখন বাথরুমে যাবে তখন কিছু সময় অপেক্ষা করার পরে তার প্রস্রাবটা আসে, এরকম মানে অবস্থা দেখা যায়। রিটেনশন অফ ইউরিন দেখা যায়, কন্টিনিউয়াস আর্জিং টু ইউরিনেট, টিয়ারিং ইন দ্য ইউরেথ্রার মধ্যে একটা ছিঁড়ে ফেলার মতো একটা ব্যথা দেখা যায়। ফিলিং এজ ইফ দ্য ইউরিন ওয়ার কনস্ট্যান্টলি রানিং অ্যালং দ্য ইউরেথ্রা, যেগুলো আমরা বলেছি যে মনে হবে যেন তার কনস্ট্যান্টলি তার প্রস্রাবটা ইউরেথ্রা দিয়ে আসছে। এক্ষেত্রে পেট্রোসেলিনিয়াম একটা মেডিসিন আছে আমাদের, কেলিবাইকো মেডিসিন আছে, এই মেডিসিন গুলোর মধ্যেও এই লক্ষণটা কিন্তু আমাদের আছে। তো এখানে ডক্টর কেন্ট তারপরেই কিন্তু যে কথাটি বলেছেন খুবই গুরুত্বপূর্ণ কথা, ইন দ্য ইউরেথ্রাল ডিজিজ অফ সাইকোটিক ক্যারেক্টার, এটা কিন্তু সাইকোটিক ক্যারেক্টার থাকতে হবে। এখানে আপনি ইউরেথ্রাল ডিজিজ পেয়েছি সেক্ষেত্রে থুজার কথা চিন্তা করব এমন না, যদি সাইকোটিক ক্যারেক্টার যদি থাকে তাহলে থুজা লিডস অল আদার রেমেডিজ, তাহলে থুজা লিডস অল আদার রেমেডিজ। আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে কল্যাণ স্যার? শোনা যাচ্ছে সব। হ্যালো, আচ্ছা ঠিক আছে, যদি শোনা না যায় একটু আমাকে নক করবেন। না স্যার, একদম পরিষ্কার শোনা যাচ্ছে। আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ। তো আমরা বলছি যে ডক্টর ক্যান্ট যেটা বলেছেন যে যদি সাইকোটিক ক্যারেক্টার থাকে তাহলে থুজা লিডস অল আদার রেমেডিজ, থুজা সকল মানে মেডিসিনের বা সকল রেমেডির উপরে থুজার অবস্থান থাকবে। সেক্ষেত্রে ক্যানাবিস স্যাটাইভার কথা ডক্টর ক্যান্ট এখানেই ক্যানাবিস স্যাটাইভার কথা বলেছে। ইন দা নন সাইকোটিক ভ্যারাইটি, যদি নন সাইকোটিক ভ্যারাইটি হয়, cannabis sativa is sufficient, but those cases that have proved to be psychotic, যদি নন সাইকোটিক ভ্যারাইটি হয় তাহলে ক্যানাবিস স্যাটাইভায় পেশেন্টটা কমপ্লিটলি কিউর হবে। কিন্তু যখন দেখা যাবে সাইকোটিক ভ্যারাইটি এখানে আছে তাহলে ক্যানাবিস স্যাটাইভা লেফট আনকিউরড, ক্যানাবিস স্যাটাইভা কিন্তু এই পেশেন্টটাকে কিউর করতে পারবে না। ইট অ্যামিলিউরেটেড, এটা কিছু সিম্পটমস অ্যামিলিউরেট করবে, দ্য বার্নিং ডিউরিং এন্ড আফটার ইউরিনেশন এন্ড থিক ইয়েলোইশ গ্রিন ডিসচার্জ, যেটা আমরা বলেছি যে প্রস্রাবের সময় বা পরে যে বার্নিং দেখা যায় এবং থিক ইয়েলোইশ গ্রিন ডিসচার্জ যেগুলো থাকে এগুলো দেখা যাচ্ছে অ্যামিলিউরেট করবে, বাট কমপ্লিট রিকভারি কিন্তু পেশেন্টের হবে না। ডক্টর ক্যান্ট বলেছে বাট সাম আদার রেমেডি হ্যাড অলওয়েজ টু ফলো when they were shown to be psychotic, কিন্তু যদি সাইকোটিক হয় তাহলে আদার রেমেডি কথা বলা হয়েছে। সেক্ষেত্রে থুজার কথা বলা হয়েছে, থুজা ইট ইজ নট সো উইথ থুজা বিকজ ইট ইজ ক্যাপেবল অফ ফিনিশিং দ্য কেস। তো এই মেডিসিনটা কতটুকু ডিপ এখানে ডক্টর ক্যান্ট বলেছেন যে এই মেডিসিন দিয়ে কিন্তু কমপ্লিট একটা কেসকে ফিনিশ করা যাবে। আচ্ছা, এই ক্ষেত্রে ক্যান্থারিসের কথা বলা হয়েছে ইন দ্য মোস্ট ভায়োলেন্ট কেসেস, খুবই মানে তীব্র যদি কোনো কষ্টের কোনো রোগী আমাদের কাছে আসে যাদের ব্লাডি ইউরিন, প্রস্রাবের সাথে রক্ত আসছে, এক্সট্রিম সেলাসিটি, এই প্রস্রাবে জ্বালা পড়ার জন্য তার একটা কামুকতা তৈরি হচ্ছে, কামুকতা সেক্সুয়াল একটা এক্সাইটমেন্ট তার তৈরি হচ্ছে এবং তীব্র যন্ত্রণা হচ্ছে, রক্ত আসছে এবং ওয়াটারি ডিসচার্জ ফ্রম দ্য ইউরেথ্রা, এবং ইউরেথ্রা দিয়ে একটা ওয়াটারি ডিসচার্জ যদি দেখা যায়, ব্লাডি এন্ড ওয়াটারি ডিসচার্জ যদি দেখা যায়, তাহলে ক্যান্থারিস কামস অন। এবং ক্যান্থারিস এই পেশেন্টটাকে ইট ইজ ক্যাপেবল অফ ফিনিশিং দ্য কেস ইন এ ফিউ ডেজ, কয়েকদিনের মধ্যে ক্যান্থারিস এই পেশেন্টটাকে ভালো করবে। আচ্ছা, কিডনির আরো কিছু বিষয় ডক্টর টাইলার একটু অন্যভাবে বলেছেন, উনি একটু ভিন্নভাবে বলেছেন, দুই একটা কথা বলেছেন যে উনি বলেছেন উইথ ফ্রিকুয়েন্ট ইউরিনেশন, যে বারবার তার প্রস্রাবের ব্যাগ হবে, এন্ড অল সর্টস অফ প্যাথোলজিক্যাল ইউরিন ইনক্লুডিং সুগার। এবং উনি নতুন একটা কথা এখানে যুক্ত করেছেন যেটা অন্য ম্যাথমেটিকগুলো আমি দেখি নাই, সেটা হচ্ছে ইনক্লুডিং সুগার। আমরা দেখি অনেক সময় প্রস্রাবে যদি ইনফেকশন হয়, আমরা যখন ইউরিনের রুটিন এন্ড মাইক্রোস্কোপিক এক্সামিনেশন পেশেন্টকে দিই, ওইখানে দেখি যে প্রস্রাবের সাথে সুগার আসছে, প্রস্রাবের সাথে আরবিসি আসছে। হ্যাঁ, এই যে এখানে কিন্তু আমরা এটা পেয়ে যাই। তো ডক্টর মার্গারেট টাইলার বলেছেন যে প্যাথোলজিক্যাল ইউরিন ইনক্লুডিং সুগার, যদি দেখা যায় যে তার সুগার যায়, বিশেষ করে আমরা ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে দেখি প্রস্রাবের সাথে সুগার যায়, অলসো ইউরিন লাইক ওয়াটার, অথবা প্রস্রাবটা তার পানির মতো বাট প্রস্রাবের সাথে সুগার আসছে। তো এই ধরনের কেসে যদি আমরা দেখি, মূল কথা হচ্ছে যদি সাইকোসিস অথবা গনোরিয়া হিস্ট্রি থাকে সেটা তো আমরা অবশ্যই চিন্তা করব, পাশাপাশি এই বিষয়গুলো আমরা অবশ্যই মাথায় রাখবো। আরেকটি বিষয় বলছে
যে ইট হ্যাজ দ্য সিভিয়ার ব্যাকএক অফ স্মল পক্স। আমরা স্মল পক্স এর কথা জানি যে স্মল পক্স যখন স্মল পক্স এর ভ্যাকসিনেশনের জন্য যদি কোনো প্রবলেম দেখা যায় তাহলে সেক্ষেত্রে আমরা থুজার কথা অবশ্যই চিন্তা করব। আবার দেখা যাচ্ছে স্মল পক্স এর হিস্ট্রি থাকলে সেখানেও আমরা থুজার কথা চিন্তা করব। হিস্ট্রি আছে, পেশেন্ট ও পিঠে ব্যথা আছে, তাহলে পেশেন্টের ক্ষেত্রে আমরা থুজার কথা অবশ্যই। দেখা যাচ্ছে প্রোস্টেটিক মিশন, যে প্রোস্টেটিক এনলার্জমেন্ট, হাইপারপ্লেসিয়া, বিশেষ করে প্রোস্টেটিক হাইপারপ্লেসিয়া, বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট অথবা হাইপারপ্লেসিয়া বিএইচপি, এই ধরনের কিন্তু থুজার অনেক, যে এটা সেকেন্ড গ্রেডে আছে, প্রোস্টেট গ্ল্যান্ডটা হার্ড হয়ে যায় বা ইনডিউরেশন হয়ে যায়, ইনফ্লামেশন হয়ে যায় প্রোস্টেট গ্ল্যান্ডে। তো সেক্ষেত্রে ডক্টর কেন্ট তার রেপার্টরিতে যুক্ত করে দিয়েছেন প্রোস্টেট গ্ল্যান্ড ইনফ্লামেশন সাপ্রেসড গনোরিয়া ফ্রম। যদি সাপ্রেসড গনোরিয়ার কারণে প্রোস্টেট গ্ল্যান্ড ইনফ্লামড হয় তাহলে সেক্ষেত্রে থুজার কথা উনি বলেছেন। ইউরিনে আরো কিছু বিষয় দেখা যায়, তার ইউরিনটা খুবই অ্যাক্রিড, ঝাঁঝালো থাকে, ব্লাডি ইউরিন দেখা যায়, বার্নিং দেখা যায়, ক্লাউডি সেডিমেন্ট, মানে আমরা আকাশে যেরকম মেঘ দেখি এরকম প্রস্রাবের নিচে একটা সেডিমেন্ট, একটা তলানের মতো দেখা যায় প্রস্রাবটা জমা করে রাখলে, এই ধরনের অবস্থা কিন্তু আমরা দেখি। আর প্রস্রাবে এই যে তলানি অনেক মেডিসিনেই কিন্তু আছে, রেড সেডিমেন্ট, ইয়েলো সেডিমেন্ট, এরকম অনেক মেডিসিনেই আছে। সুগার, প্রস্রাবের সাথে যদি সুগার যায়। আচ্ছা, ডক্টর কেন্ট কিছু কথা বলেছেন যে সাইকোসিস কামস ফ্রম ইউরেথ্রাল ডিসচার্জ সাপ্রেশন, যে ইউরেথ্রাল ডিসচার্জটাকে সাপ্রেস করা হলে, গনোরিয়াল ডিসচার্জটাকে সাপ্রেস করা হলে সাইকোসিস আসে। এবং সাইকোসিস যখন আসে পেশেন্টের শরীরে, সাইকোটিক মায়াজমটা, সেক্ষেত্রে দেখা যায় যে একটা পর্যায়ে পেশেন্টের জয়েন্ট পেইন দেখা যায়। তো জয়েন্ট পেইন দেখা গেলে আমরা রাস্ট্রক্স, থুজা আর মেডো এই মেডিসিন গুলোর কথা চিন্তা করি এবং এই মেডিসিন গুলো পেশেন্টকে রিলিফ দেয়। বাট হোয়েন, যদি এই যে ইউরেথ্রাল ডিসচার্জকে সাপ্রেস করার পরে যদি দেখা যায় যে অর্কাইটিস ডেভেলপ করেছে, হোয়াট ইজ অর্কাইটিস? সো অর্কাইটিস ইজ দ্য ইনফ্লামেশন অফ দ্য টেস্টিস। আপনারা জানেন যে অন্ডকোষ যে আছে, অন্ডকোষে যখন প্রদাহ হয় সেটাকে বলে হচ্ছে অর্কাইটিস। যদি দেখা যাচ্ছে ইউরেথ্রাল ডিসচার্জ সাপ্রেস করা হয় এবং অর্কাইটিস ডেভেলপ করে তাহলে সেক্ষেত্রে বলছে, ডক্টর কেন বলেছেন, পালসেটিলা উইল বি দ্য রেমেডি এন্ড সেলড অফ থুজা। এবং এই ক্ষেত্রে খুব কম সময়েই থুজা কিন্তু আসে, থুজা মেডিসিনটি আসে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এক্ষেত্রে ডক্টর ক্যান্টের এখানে কিন্তু আরো কিছু কথা উনি বলেছেন, যে বিষয়গুলো আমরা একটু বলে নিলে ভালো হয়, আমাদের অনেক এখানে জানার আছে কিছু। যে দেখা যাচ্ছে, আমি যদি পুরো প্যারাটা একটু পড়ে আপনাদেরকে শোনাই, দেয়ার আর প্রবাবলি সেভারাল ভ্যারাইটিস অফ ইউরেথ্রাল ডিসচার্জ। আমরা ইউরেথ্রাল ডিসচার্জ তো অনেক ধরনের দেখি, এই যে আমরা বলছি গনোরিয়াল ডিসচার্জ, অথবা দেখা যাচ্ছে পেশেন্টের মানে স্ট্রাইকোমোনাস ভ্যাজিনালিস দিয়ে যদি ইনফ্লামেশন হয় তাহলে সেক্ষেত্রেও দেখা যায় যে ইউরেথ্রাল ডিসচার্জ, অথবা নরমাল লিউকোরিয়াল ডিসচার্জ, অথবা মানে আদার্স বিভিন্ন রকম ডিসচার্জ কিন্তু হতে পারে। তো সেক্ষেত্রে সেভারাল ভ্যারাইটিস অফ ইউরেথ্রাল ডিসচার্জ ডক্টর ক্যান বলেছেন, বাট দেয়ার ইজ ওয়ান দ্যাট ইজ সাইকোটিক। উনি বারবার এই কথাটা বলছেন যে সাইকোটিক যখন হয়, সাইকোটিক মায়াজম যখন দেখা যায়, গনোরিয়াল ডিসচার্জ যখন তার পাস হিস্ট্রিতে দেখা যায়, and when that has been suppressed and when that has been suppressed, এবং যখন দেখা যায় যে তার এই গনোরিয়াল ডিসচার্জটা সাপ্রেসড হয়েছে, তাহলে সেক্ষেত্রে বলছে it has produced a myasm with soreness in the bottom of the feet and in the knees। তখন দেখা যায়, এই যে আমরা হিস্ট্রি নিলে কিন্তু পেশেন্টের এটা জানতে পারি, যখন সাপ্রেসড হয় তখন প্রথমে তার কিন্তু একটা সোরনেস, একটা ব্যথা বা একটা সোর পেইন তার দেখা যায় হলো পায়ের পাতায়, ফিটে, এন্ড ইন দ্য নিজ, এবং হাঁটুতে দেখা যায়, পার্টিকুলারলি বিশেষ করে থ্রু দ্য ব্যাক এন্ড লয়েন্স এন্ড সায়াটিক নার্ভস, এবং তার পিঠে এবং হচ্ছে লয়েনে যে কোটি দেশে এই ব্যথাটি দেখা যায়, বিশেষ করে সায়াটিক নার্ভ ইনভলভমেন্ট দেখা যায়, ইন দ্য নিজ এন্ড অ্যাঙ্কেল জয়েন্টস, এবং তার হাঁটু এবং হচ্ছে অ্যাঙ্কেল জয়েন্ট রিলেটেড। তো এখানে দেখেন এই যে ডক্টর কেন্টের একটা ম্যাথমেটিক্যাল মধ্যে আসলে পড়লে কত কিছু জানা যায়। উনি যেমন ভাবে ফিলোসফিক্যাল বিষয়গুলো বলেছেন, মেডিসিনের মানে সিম্পটম গুলো এমন ভাবে অ্যানালাইসিস করেছেন, আবার দেখা যাচ্ছে আপনার অ্যানাটমি ফিজিওলজির কথাবার্তাও কিন্তু ওনার ম্যাথমেটিক্যায় পাওয়া যায়। তো এই জন্য ডক্টর কেন্টের ম্যাথমেটিক্যাকে আমরা একটা অথেন্টিক হিসেবে সবসময় চিন্তা করি এবং আমরা ফলো করি, সবসময় পড়ার চেষ্টা করি। এই জন্য এখানে ডক্টর কেন্ট বলেছেন, সামটাইমস ইট এফেক্টস দ্য আপার এক্সট্রিমিটিস, মাঝে মধ্যে এটা আপার এক্সট্রিমিটিস, উপরের হাত পা, উপরের পা গুলো আক্রান্ত করতে পারে, বাট পার্টিকুলারলি লোয়ার, বিশেষ করে দেখা যায় যে নিচের যে পা গুলো, বিশেষ করে লোয়ার এক্সট্রিমিটি গুলোই দেখা যায় ইউরেথ্রাল ডিসচার্জ সাপ্রেস করার পরে তাদের আক্রান্ত হয়।
তো এই ক্ষেত্রে দেখা যায় মোস্ট ভায়োলেন্ট অ্যাগ্রাভেশন, তারা যদি একটু মানে চুপ করে স্থির একটা জায়গায় দাঁড়িয়ে থাকে তাহলে কিন্তু দেখা যায় তার অ্যাগ্রাভেশন দেখা যায়। হ্যাঁ, লাইক রাস্টক্স এর মতো। গ্রেট অ্যাকিং দ্যাট ইনক্রিজেস সো লং অ্যাজ হি কিপস স্টিল, দেখা যায় একটু হাঁটাচলা করলেও ব্যথা বৃদ্ধি হয় এবং কন্টিনিউয়াস যে হাঁটাচলা করলে দেখা যায় যে ব্যথাটা কমে আসে। তো এই কন্ডিশনে আমরা রাস্টক্সের কথা চিন্তা করি, এন অ্যান্টিসাইকোটিক মাস্ট বি সিলেক্টেড, এবং রাস্টক্স একটা অ্যান্টিসাইকোটিক মেডিসিন, এটা আমরা অনেকেই জানি। যেহেতু এখানে একটা দেখা যাচ্ছে ইনকোঅর্ডিনেশন, স্বাভাবিকভাবে হাঁটলে ব্যথা বাড়ার কথা, বাট এই পেশেন্টের দেখা যাচ্ছে হাঁটলে কন্টিনিউয়াস তার মুভমেন্টের কারণে ব্যথা কমে যাচ্ছে। তো যাই হোক, আমরা এখানে একটা হোয়াইল দিস গ্রুপ অফ সিমটমস উড বি কিউরড বাই রাস্টক্স, যে এই মেডিসিন এই ধরনের সিমটমস আমরা পেলে তো স্বাভাবিকভাবে রাস্টক্স ব্যবহার করি বা রাস্টক্স কিউর করে। when the case is not psychotic, ডক্টর কেন বলছে যদি এটা কেসটা যদি নট সাইকোটিক হয়, when these symptoms come from suppressed gonorrhea, কিন্তু যদি এটা সাপ্রেসড গনোরিয়ার কারণে হয়, যে আমরা এই যে এটা সাইকোটিক, ঠিক আছে, সাইকোটিক নেচার, ইনকোঅর্ডিনেশন আছে, কিন্তু যদি দেখা যায় যে সাইকোসিসের হিস্ট্রি যদি থাকে বা সাপ্রেসড গনোরিয়ার হিস্ট্রি থাকে, তাহলে আমরা কিন্তু রাস্টক্স চিন্তা না করে আমরা মেডোরিনাম অর থুজার কথা চিন্তা করব। এবং মেডোরিনাম যদি তার প্রথম দিকে হয় বা মেডোরিনামের আদার্স অনেকগুলো সিমটমস আমরা বলেছি এগুলো যদি হয়, তাহলে মেডোরিনাম দিব, না হলে আমরা থুজা প্রেসক্রিপশন করব থুজা সিমটমস পেলে। তো এই হলো অবস্থা। আচ্ছা, এরপরে আমরা চলে যাই, ডক্টর জেএইচ এলেন বলেছেন তার, আমরা ইউরেথ্রাল সিমটমস আমরা মোটামুটি কমপ্লিট করলাম, এবার আমরা জেনিটেলিয়ায় চলে যাই। মেল এন্ড ফিমেল জেনিটেলিয়া। মেল সেক্সুয়াল অর্গানসে কিছু বিষয় দেখা যায়, যে নাইটলি পেইনফুল কর্ডি। হোয়াট ইজ কর্ডি? কর্ডি হচ্ছে তার একটা ব্যথাযুক্ত ইরেকশন, মানে এই যে এটা হলো গনোরিয়াল পেশেন্টের একটা মানে মস্ত বড় প্রবলেম আর কি, যে গনোরিয়া সাপ্রেস করার পরে দেখা যাচ্ছে তার কর্ডি মানে হচ্ছে তার পেনিসটা সবসময় ইরেক্ট হয়ে থাকে এবং খুবই ব্যথাযুক্ত ইরেকশন, বিশেষ করে রাতে দেখা যায় বা অন্যান্য সময়েও দেখা যায়। আপনারা এই ধরনের পেশেন্ট দেখেছেন কিনা? একদম ফুল তার 24 আওয়ার্স তার হচ্ছে ইরেক্ট হয়ে থাকে পেনিস এবং খুবই পেইনফুল দেখা যায়। তো এই অবস্থাটা দেখা যায়, আমরা এটাকে আমরা যদি দেখি প্র্যাকটিস অফ মেডিসিনের ভাষায় বলে পেরোনিস ডিজিজ, ডিসপেরোনিয়া বা পেরোনিস ডিজিজ। অনেক সময় দেখা যায় যে ডিসপেরোনিয়া মানে হচ্ছে পুরুষদের ক্ষেত্রে এই পেনিস যখন ইরেক্ট হয় তাদের পেইন দেখা যায়। এই ধরনের পেশেন্ট আমাদের কাছে আসে, পেনিস ইরেক্ট হলে পেইন দেখা যায়। তো এই পেশেন্টদের ক্ষেত্রেও আমরা হিস্ট্রি নিয়ে দেখব। তো পেরোনিস ডিজিজ এই ধরনের পেশেন্ট আমাদের কাছে আসে। ডিসচার্জ ইজ গ্রিনিশ, আমরা যেটা বলেছি এর আগে বলে আসছি যে গ্রিনিশ এটা হচ্ছে সাইকোটিক একটা ক্যারেক্টারিস্টিক, সেটা দেখা যাবে। বার্নিং ও কাটিং হয় ইউরিনেটিং, এটা তো বলা হয়েছে। এগুলো মোটামুটি। আর হচ্ছে আরো কিছু জিনিস দেখা যায় ডক্টর, এটা ক্রনিক ইনডিউরেশন অফ টেস্টিস। আর যে টেস্টিসটা দেখা যায়, টেস্টিসটা দেখা যাচ্ছে ফুলে যায় এবং শক্ত হয়ে যায়, ফুলে যায়, এই ধরনের বিষয়গুলো দেখা যায়। সোয়েট স্মেলিং লাইক, আচ্ছা জেনিটালিয়ায় বিশেষ করে আমরা এটা বলে আসছি, তার একটা মিষ্টি গন্ধযুক্ত এক ধরনের ঘাম দেখা যায়, এবং নকচার্নাল ইরেকশনস, রাত্রে বিশেষ করে তার ইরেক্ট হয়ে থাকে, পেনিস ইরেক্ট হয়ে থাকে, এই কন্ডিশন গুলো আমরা দেখি। এই বিষয়গুলো আমরা দেখি। আরেকটা বিষয় দেখা যায়, এটা মিস হয়ে গেল, সেটা হচ্ছে তার জেনিটালিয়ার মধ্যে ওয়ার্ডস দেখা যায়, আঁচিল দেখা যায়, ওয়ার্ডস, লার্জ এক্সপ্রেশনস অফ পিউপিস এন্ড প্রিপিউস এন্ড গ্ল্যান্ডস, তার বিশেষ করে জেনিটালিয়ার মধ্যে এই ওয়ার্ডস দেখা যায়, আঁচিল দেখা যায়। আচ্ছা, এখন কথা হচ্ছে ডক্টর জেএইচ এলেন আরেকটু ভেঙে বলছেন যে যদি গনোরিয়া সাপ্রেস, আর কি কি সমস্যা দেখা যেতে পারে। গনোরিয়া সাপ্রেস হলে উনি বলেছেন যে তার জেনিটালিয়ার মধ্যে বিশেষ করে গ্ল্যান্স পেনিসে বার্নিং দেখা যায়, তার সাব অ্যাকিউট অর ক্রনিক ইরিজম দেখা যেতে পারে, স্মল টিউবারকলস অ্যাবাউট দ্য গ্ল্যান্স পেনিস, দ্য গ্ল্যান্স পেনিসে এক ধরনের টিউবারকলস মানে হচ্ছে টিউমার টাইপের একটা গ্রোথ দেখা যেতে পারে, ওয়ার্টিং গ্রোথ দেখা যেতে পারে, কন্ডাইলোমা দেখা যেতে পারে, ইউলোইশ গ্রিন ব্যাডলি স্মেলিং সিক্রেশন দেখা যেতে পারে, ইরেকশনস ভায়োলেন্ট দেখা যেতে পারে, এন্ড ভোলাপ্টাস ইচিং ইন দ্য ফোরস্কিন, মানে ফোরস্কিনের মধ্যে এক ধরনের সুখকর চুলকানি দেখা যেতে পারে, ভোলাপ্টাস ফর্মিকেশন দেখা যেতে পারে। এই বিষয়গুলো আমরা দেখি। আর ডক্টর এনএম চৌধুরী বলেছেন এগুলোর সাথে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো ফ্রিকুয়েন্ট মিকচুরেশন, তার ঘন ঘন প্রস্রাবের বেগ, এটা কিন্তু দেখা যাবে। আচ্ছা, মেল জেনিটালিয়ায় আমরা দেখি যে ডক্টর কেন্ট অনেকগুলো রুব্রিকের কথা বলেছেন, বিশেষ করে কন্ডাইলোমাটা, ব্লিডিং, বার্নিং, ওজিং, এই জিনিসগুলো দেখা যাবে।
কন্ডাইলোমাটাইন, স্ক্রুটাম, পেনিস, এগুলো দেখা যাবে। এছাড়া এক্সকোরিয়েটিং পেইন, ইচিং, এগুলো দেখা যাবে, বার্নিং পেইন দেখা যাবে। পার্সপিরেশন যেটা বলছি যে তার জেনিটালিয়ার মধ্যে, জেনিটালিয়া মেল পার্সপিরেশন, এখানে যায় আমরা খুঁজে ফার্স্ট আছে জেনিটালিয়া মেল পার্সপিরেশন সুইটিশ, মিষ্টি গন্ধযুক্ত তার পার্সপিরেশন দেখা যাবে। জেনিটালিয়া মেল পার্সপিরেশন স্ক্রুটাম দেখা যাবে, এগুলো আমরা মোটামুটি পাই। এছাড়া পেনিসের মধ্যে আলসার টাইপেরও, শ্যাঙ্কার টাইপেরও দেখা যেতে পারে, যদিও সেটা সিফিলিটিক, কিন্তু থুজা এক্ষেত্রে সেকেন্ড গ্রেডে আছে। জেনিটালিয়া মেল আলসার পেনিস, এক্ষেত্রে থুজা ফার্স্ট গ্রেডে আছে। জেনিটালিয়া মেল আলসার পেনিস শ্যাঙ্কার যদি দেখা যায়, যেটা আমরা বলছি সিফিলিস হলে পেশেন্টের দেখা যায়, সেক্ষেত্রে থুজা সেকেন্ড গ্রেডে আছে। আচ্ছা, থুজা কিন্তু শুধু সাইটোসিসের জন্য এমন না, থুজা কিন্তু সিফিলিসের ক্ষেত্রেও থুজাকে আমরা পাই, থুজা সেকেন্ড গ্রেডে আছে। আচ্ছা, ফিমেল বেশ কিছু সিমটমস আমরা দেখি যে তার একটা গুরুত্বপূর্ণ লক্ষণ আমরা দেখি যে ভ্যাজাইনা ভেরি সেনসিটিভ, বিশেষ করে তার এখানে ওভার সেনসিটিভ। আমরা দেখি অনেক পেশেন্ট আমাদের কাছে আসে, ফিমেল পেশেন্ট এসে বলে যে তার ভ্যাজাইনাটা এতই সেনসিটিভ যে সে ইন্টারকোর্স করতে পারে না ওভার সেনসিটিভনেস এর জন্য। তো সেক্ষেত্রে আরো মেডিসিন, বিশেষ করে বারবারিস ভালগারিস, ক্রিওজোট, প্লাটিনাম, লাইসিন, আরো অনেকগুলো ওষুধই আছে। ওয়ার্টি এক্সক্রিশন মানে ওয়ার্স যেটা আমরা বলছি আঁচিল, এটা দেখা যেতে পারে ভালভা পেরিনিয়ামে। তার হচ্ছে লিউকোরিয়া দেখা যেতে পারে, আমরা বলছি যে বলে আসছি যে যখন গনোরিয়াল ডিসচার্জটা প্রাইমারিলি ফিমেলের ক্ষেত্রে দেখা যায়, তাহলে সেই ক্ষেত্রে তাদের লিউকোরিয়া বা লিউকোরিয়া ডিসচার্জ পেশেন্ট আসলে ভালোভাবে কেস টেকিং আনতে জানলে প্রবলেম কোথায়। একটি গুরুত্বপূর্ণ বিষয় ফিমেলের ক্ষেত্রে দেখা যায় যে এই থুজা মেডিসিন বিশেষ করে গ্ল্যান্ডের উপরে খুব কাজ করে, এবং গ্ল্যান্ড বিশেষ গ্ল্যান্ড লেফট সাইডেড মেডিসিন থুজা কিন্তু লেফট সাইডেড গ্ল্যান্ডের ক্ষেত্রে সবচেয়ে বেশি আক্রান্ত হয়ে হচ্ছে লেফট ওভারি। আমরা লেফট ওভারিতে অনেক সময় দেখি যে পিসিওডি, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, লেফট সাইডে যদি দেখা যায় তাহলে আমরা কিন্তু থুজার কথা চিন্তা করব, এবং হিস্ট্রি বা আদার্স বিষয়গুলো তো আমরা নিবই পেশেন্টের। তো আরো বিষয়গুলো থাকে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে পলিপ বা ফাইব্রয়েড, এগুলো কিন্তু তাদের একটা কমন প্রবলেম হিসেবে আমরা দেখি। তারা যে কোনো ধরনের গ্রোথ, হাইপারপ্লেসিয়া ও হাইপারট্রফি জেনিটালিয়ার মধ্যে কমনলি দেখা যায়, এবং যে আমাদের বলছি সুইটি পেলে এই বিষয় আছে। আরো বিষয় তাদের বিষয় আইডিয়া শোনা যাচ্ছে না। স্যার শোনা যাচ্ছে? হ্যালো, আমাকে শোনা যাচ্ছে নাকি? যাচ্ছে, কেউ শুনতে পাচ্ছে? শোনা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন শোনা যাচ্ছে? আচ্ছা, শোনা যাচ্ছে কিনা আমাকে জাস্ট হচ্ছে একজন ভাই বলেন, রইসুদ্দিন ভাই বললেন, রইসুদ্দিন মোল্লা, শোনা যাচ্ছে আমাকে? আগে স্যার শোনা যাচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা যাই। আচ্ছা, আমরা গ্ল্যান্ড এন্ড থুজার কথা বলেছি, গ্ল্যান্ডের কথা আমরা বলে ফেলেছি। ডক্টর ক্যান কিন্তু বলেছেন, এই গ্ল্যান্ডের কথা বলছেন যে বিশেষ করে পার্টিকুলার গ্ল্যান্ড, সেটা হচ্ছে লেফট ওভারি, থুজার পেশেন্টের ক্ষেত্রে খুবই এফেক্টেড হয়ে পড়ে এই থুজার পেশেন্টের ক্ষেত্রে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। অনেক সময় দেখা যায় এই ধরনের হিস্ট্রি নিয়ে পেশেন্ট আসে, এবং জেনিটালিয়া ফিমেল ক্যান্সার ইউটেরাস, যদি জরায়ুর ক্যান্সারও দেখা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু থুজা ফার্স্ট গ্রেডে আছে। এই বিষয়গুলো আছে। আচ্ছা, কিছু পিকুলিয়ার সিমটমস এর দিকে আমরা চলে যাই। মোটামুটি আমাদের জেনিটালিয়ার যে সিমটমস গুলো, এগুলো আমরা মোটামুটি ডিসকাস করেছি। পিকুলিয়ার সিমটমস দেখা যায় যে থুজার পেশেন্ট চোখ বন্ধ করলে তাদের মাথা ঘোরায়, এটা একটা পিকুলিয়ার সিমটমস থুজার পেশেন্টের। আচ্ছা, থুজার পেশেন্টের চুল, বডির মধ্যে যে চুল, এটা দেখা যায় যে খুবই স্লো গ্রো করে এবং ফেটে যায়, এই জিনিসটা দেখা যায়।
অপথ্যালমিয়া নিউনেটোরাম এগুলো দেখা যেতে পারে, ক্রনিক অটাইটিস মিডিয়া এগুলো দেখা যেতে পারে। আচ্ছা, থুজার পেশেন্টের আচ্ছা যখন মাথা ব্যথা হয় তখন তাদের বিশেষ করে মনে হয় যেন নখটা মাথার ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, নখ দিয়ে মাথার ভিতরে প্রিক করা হচ্ছে, এই ধরনের একটা সেনসেশন থুজার পেশেন্টের মধ্যে দেখা যায়। আচ্ছা, গনোরিয়ার ক্ষেত্রে আমরা কিছু বিষয় একটু জেনে নিই। থুজার পেশেন্টকে আমরা ইউজ করার ক্ষেত্রে গনোরিয়া দেখা যায় যে ডক্টর জেইচ অ্যালেন খুব সুন্দর করে বলেছেন যে সাইকোটিক পিওর এন্ড সিম্পল সেলডম ইন্ডিকেটেড ইন আর্লি স্টেজ, যে কদাচিৎ থুজা ফার্স্ট স্টেজে বা আর্লি স্টেজে আমরা গনোরিয়ার ক্ষেত্রে ইউজ করি। ইট ইজ ইউজুয়ালি প্রিসিডেড বাই মেডোরিনাম, এটা বিশেষ করে মেডোরিনামের পরে ইউজ করা হয়। আমরা প্রাইমারি স্টেজে মেডোরিনাম ইউজ করি। ডু নট থিঙ্ক অফ গিভিং ইট ফর অ্যাকিউট গনোরিয়া, এবং সেক্ষেত্রে ডক্টর জেইচ অ্যালেন বলেছেন যে অ্যাকিউট গনোরিয়ার ক্ষেত্রে থুজার কথা চিন্তা না করার জন্য। যাই হোক, সেক্ষেত্রে আমরা আসলে এই বিষয়টি যেমন ডক্টর জেইচ অ্যালেন বলেছেন, আমরা চিন্তা করব যে গনোরিয়ার মানে থুজার সিমটমস গুলো কভার করছে কিনা। আমরা একটা ধারণা এখান থেকে নিলাম, কিন্তু আমরা দেখব যে গনোরিয়ার ক্ষেত্রে থুজার সিমটমস গুলো কভার করছে। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই গনোরিয়ার ব্যাপারে আমরা থুজার ব্যাপারে আমরা চিন্তা করব। এখানে অনেকগুলো বিষয় আছে, এগুলো আমরা মোটামুটি বলে ফেলছি। আচ্ছা, ডক্টর কেন্ট ও সেম কথা বলেছেন। ডক্টর কেন্ট বলেছেন when a gonorrhea is contracted, যখন গনোরিয়া একটা পেশেন্টের মধ্যে দেখা যায়, ইট গোজ থ্রু দ্য প্রোড্রোমাল পিরিয়ড, ওভুলেশন পিরিয়ড বা প্রোড্রোমাল পিরিয়ড দেখা যায়, এরপরে দেখা যাচ্ছে দেন কামস দ্য ডিজিজ, এবং তারপরে দেখা যায় যে ডিজিজ সিমটমস গুলো দেখা যায়, হুইচ ইফ লেট অ্যালোন, অনেক সময় দেখা যায় এটা চলে যায়, has in its nature a tendency to eradicate itself from the economy and then the patients do not suffer from lasting conditions. তো এই যে এই কন্ডিশন দেখা যায় অ্যাকিউট গনোরিয়ার ক্ষেত্রে, দ্য ফ্রিকুয়েন্ট রিপিটেশন বাই হুইচ ওয়ান ইজ এক্সপোজড উড নট ইনক্রিজ দ্য গনোরিয়া ইটসেলফ বিকজ দ্য সাসেপ্টিবিলিটি ইজ স্যাটিসফাইড। এখানে ডক্টর ক্যান্ট বলেছেন সাসেপ্টিবিলিটির কথা। অনেক সময় দেখা যায় গনোরিয়াল সাসেপ্টিবিলিটি যদি থাকে তাহলে গনোরিয়াটা পেশেন্টের শরীরে দেখা যেতে পারে। এই বিষয়গুলো আমরা মোটামুটি আচ্ছা আমরা এগুলো বলেছি যে ফুড ডিজায়ার এন্ড অ্যাভারশন। ডিজায়ার দেখা যায় যে কোল্ড ড্রিঙ্কস, তার একটু ঠান্ডা পানির প্রতি, যদিও থুজার পেশেন্ট, যেহেতু এই যে থুজা কিন্তু চিলি পেশেন্ট আমরা বলেছি, বাট সে কোল্ড ড্রিঙ্কস তার খেতে মনে চায়। এখানে একটা ইনকোঅর্ডিনেশন দেখা যায়, যেহেতু একটা সাইকোসিস, এখানে সাইকোটিক পেশেন্ট, সেক্ষেত্রে দেখা যায় তার বিশেষ করে সল্ট, লবণ খাওয়ার ইচ্ছে, ডিজায়ার, অনিয়ন, পেঁয়াজ খাওয়ার ডিজায়ার, রিফ্রেশিং থিংস, কোল্ড ফুড, টি এবং চা খাওয়ার ক্ষেত্রে তার ডিজায়ার দেখা যায়, সাওয়ার, টক খাওয়ার ক্ষেত্রে আর লবণ খাওয়ার ক্ষেত্রে আচ্ছা তার একটা ডিজায়ার দেখা যায়। অনেক সময় দেখা যায় এই টি খাওয়ার ক্ষেত্রে তার ইচ্ছে হয়, এবং টি খেয়ে যদি তার কোনো সাইড ইফেক্ট বা মাথা ব্যথা দেখা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা থুজার কে আমরা চিন্তা করি। আচ্ছা, এবার সে পটেটো খেতে চায় না, ফ্রেশ মিট খেতে চায় না, অনিয়ন এই যে পেঁয়াজ খেতে চায়, এটা যেমন আছে থুজার মধ্যে, আবার পেঁয়াজে তার অ্যাভারশনও আছে, অনিয়ন মানে পেঁয়াজে ডিসএগ্রি আছে। আচ্ছা, অ্যাবডোমিনাল সিমটমস গুলোর মধ্যে আমি একটু সংক্ষেপে যদি বলতে চাই যে একটা ফিক্সড আইডিয়া তো আমরা বলেছি, এটা নিয়ে ডিসকাস করেছি, তার অ্যাবডোমিনের মধ্যে একটা ফিক্সড আইডিয়া দেখা যেতে পারে, লেফট সাইড এফেক্ট হতে পারে, তার কনস্টিপেশন দেখা যায় থুজার পেশেন্টের মধ্যে, যে কোষ্ঠকাঠিন্য, এবং সেই কোষ্ঠকাঠিন্যটা কেমন, যে আমরা যে সাইলিশিয়া বা সেনিকিউলার ক্ষেত্রে আমরা দেখি যে স্টুলটা একটু বের হয়ে আবার ভিতরে চলে যায়, এটা থুজার ক্ষেত্রে আমরা কিন্তু দেখি। পাইলস, এই ক্ষেত্রে তার সোলেন পেইন মোস্ট সিভিয়ার হয় সিটিং, যে যখন দেখা যায় যে তার বিশেষ করে রেকটাম বা অ্যানাসটা সোল বা ফুলে যায়, এবং পেইন ব্যথা দেখা যায়, মোস্ট সিভিয়ার দেখা যায় ব্যথা যখন সে বসে। এই যে দেখেন এখানে ইনক্লিনেশন, যে স্বাভাবিকভাবে বসে থাকলে থুজার পেশেন্টের ভালো মানে মানুষের ভালো লাগার কথা, বাট যখন সে বসে তখন তার এই পাইলসের ব্যথাটা দেখা যায়, হাঁটাচলা করলে ব্যথাটা ভালো লাগে। ডায়রিয়া, থুজার পেশেন্টের ডায়রিয়া দেখা যায়, এটা খুবই কমনলি দেখা যায়, যে সেটা দেখা যাচ্ছে তার সকালবেলা ডায়রিয়া। আমরা সকালবেলার ডায়রিয়ার ক্ষেত্রে সালফার অথবা আমরা দেখি যে নেট্রাম সালফ, এই মেডিসিন গুলোর ক্ষেত্রে দেখি সালফারের পেশেন্ট ডায়রিয়ার জন্য মানে স্টুলের ব্যাগ তার আসে, এই জন্য সে ঘুম থেকেই উঠে, আর নেট্রাম সালফ হচ্ছে ঘুম থেকে উঠতে বাধ্য হয়, আর নেট্রাম সালফের পেশেন্ট হচ্ছে উঠে কিছু দূর হাঁটাচলা করলে দেখা যাচ্ছে তার এই ব্যাগটা। আর থুজার পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় আর্লি ডায়রিয়া, তার সকালবেলা ডায়রিয়া, আর্লি মর্নিং ডায়রিয়া, এক্সপিড ফোর্সিবলি উইথ মাছ ফ্ল্যাটাস, এবং দেখা যায় তার অ্যালোসকোট্রিনের মতো অনেক বেশি তার দেখা যায় যে এই মানে তার হচ্ছে কি থাকে
ফ্ল্যাটার থাকে, বায়ু থাকে, এবং পেটের মধ্যে একটা গার্গলিং সাউন্ড, একটা সাউন্ড দেখা যায়। মনে হয় যেন ডক্টর এলেন যে এইচ.সি. এলেন বলেছেন যে অ্যাজ ওয়াটার ফ্রম এ বাং হোল, মানে যে আপনি একটা মানে পানি মনে হয় উপরের থেকে বা কোনো একটা কলস বা কিছু থেকে আপনি পানি ফেললে যেরকম গড়গড় শব্দ হয়, থুজার পেশেন্টের বিশেষ করে ডায়রিয়ার ক্ষেত্রে এই ধরনের কন্ডিশনটা দেখা যায়। এবং বিশেষ করে তার নাস্তা খাওয়ার পরে তার অ্যাগ্রাভেশন দেখা যায়, কফি খেলে অ্যাগ্রাভেশন দেখা যায়, ফ্যাট ফুড এগুলো খেলে, ভ্যাকসিনেশনের পরে দেখা যায়, পেঁয়াজ খেলে দেখা যায়, এই বিষয়গুলো আমরা দেখি। ডক্টর ক্যান্ট এটা বলেছেন যে এই যে যে আপনার থুজা হ্যাজ সাম স্ট্রাইকিং বাউল সিমটমস, গাশিং, ওয়াটারি মর্নিং ডায়রিয়া। গাশিং মানে কোনো ব্যথা ছাড়াই তার একটা সকালবেলার ডায়রিয়া দেখা যায়, লাইক ওয়াটার কামিং আউট অফ এ বাং হোল, মনে হবে যেন একটা কলস থেকে বা কোনো কিছু থেকে পানি গড় 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 করে ফেলছে বা ঢালছে, এরকম করে তার পেটের ভিতরে শব্দ হবে। আচ্ছা, আমরা ডক্টর এন.এম. চৌধুরী এই ধরনের একটা কেস তার বইতে শেয়ার করেছেন, যে উনি একটা মর্নিং ডায়রিয়ার পেশেন্ট আসছে, ওই তার দেখা যাচ্ছে সকালবেলা খুবই ভেরি আর্জেন্ট তার স্টুল বা বাথরুমে যেতে হয়। এই পেশেন্টটাকে তিনি পোডোফাইলাম এবং সালফার এগুলো প্রেসক্রিপশন করেছেন, কিন্তু কোনো রেজাল্ট হয় নাই। একদিন ওনার চেম্বারে বসে আছে, হঠাৎ করে উনি কান পেতে শুনলেন যে তার পেটের ভিতরে এই ধরনের একটা সাউন্ড, যে আই কুড হিয়ার সাউন্ডস রিজেম্বলিং দ্য পাওয়ারিং অফ ওয়াটার ফ্রম অ্যান এয়ারটাইট ভেসেল ইন হিজ অ্যাবডোমেন। মনে হবে যেন তার একটা এয়ারটাইট একটা বোতল থেকে তার পেটের ভিতরে গড় 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 করে পানি ছাড়ছে বা পানি ফেলছে, এই ধরনের শব্দ উনি শুনে উনি 2 ডোজ থুজা, এ কাপল অফ ডোজেস অফ থুজা 200, 2 ডোজ থুজা 200 দিয়েছেন, যার ফলে বলছে প্রডিউস দ্য মোস্ট মার্ভেলাস ইফেক্ট। তো এই বিষয়টি আমরা থুজার ক্ষেত্রে আমরা দেখি। দেন হচ্ছে অ্যাবডোমেনের অনেকগুলো রুব্রিক আছে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন এই সিমটমস গুলো রিলেটেডই। আচ্ছা, আমরা যদি আজকে আমরা শেষ করতে চাই, মায়াজমের বিষয়গুলো আমরা এর আগেও ডিসকাস করেছি, আজকে কিছু কথা বলার চেষ্টা করেছি। আমরা এই বিশেষ করে ফিমেল জেনিটালিয়ার মায়াজমেটিক ডিসকাশন আমরা এর আগে বিস্তারিত করেছিলাম সালফারের আলোচনা করতে গিয়ে। আজকে আর ওইভাবে আমরা আলোচনা না করি, এখানে অনেক বড় আলোচনা আছে। তো আমরা সর্বশেষ যদি আমরা একটু দেখতে চাই, সর্বশেষ যদি একটু দেখতে চাই যে আমরা একটা পেশেন্টের ক্ষেত্রে যদি দেখি যে কি ওয়ার্ডস তার স্কিনের মধ্যে যদি আমরা ওয়ার্ডস দেখি, ফ্যামিলি হিস্ট্রিতে গনোরিয়া বা তার পাস্ট হিস্ট্রিতে যদি গনোরিয়া দেখি, এবং তার যদি পড়ে যাওয়ার একটা স্বপ্ন যদি আমরা দেখি, এবং তার পেলভিস যদি দেখা যাচ্ছে আক্রান্ত হয় মহিলাদের ক্ষেত্রে, বিশেষ করে লেফট ওভারি যদি আক্রান্ত হয়, এবং এই পেশেন্টের মধ্যে একটা ফিক্সড আইডিয়া যদি আমরা দেখি, এবং তার একটা সেলফ ডিসগাস্ট, মানে এই ফিক্সড আইডিয়া থেকে একটা পর্যায়ে গিয়ে তার আত্মবিতৃষ্ণা বা সেলফ লোডিং বা জীবনের প্রতি একটা তার বিতৃষ্ণা চলে আসে এই ধরনের। এবং এটা কিভাবে এই সেলফ ডিসগাস্ট বা সেলফ লোথিংটা কিভাবে ডেভেলপ করে, এটা আমরা মেন্টাল সিমটমস আলোচনা করতে গিয়ে বিস্তারিত কথা বলেছি। তো কথা হচ্ছে এই কন্ডিশন গুলো যদি দেখা যায়, এবং এই পেশেন্টটা একটা সময় গিয়ে দেখা যাচ্ছে মিসট্রাস্টফুল, তো সেও কাউকে বিশ্বাস করে না, বা সে মানে খুবই সন্দেহজনক একটা কন্ডিশন তাদের মধ্যে তৈরি হয়, মনের ভিতরে সব সময় সন্দেহ সংশয়, একটা ভালো কথা বললেও সে চিন্তা করে যে এটা কেন বলছে বা এটার মধ্যে কোনো সমস্যা আছে হয়তো। এই অবস্থাগুলো যদি আমরা দেখি একটা পেশেন্টকে, তাহলে এই পেশেন্টটাকে আমরা মোটামুটি ধরে নিতে পারি তার এই পেশেন্টটা হচ্ছে থুজার পেশেন্ট। আমরা যদি আরেকটু একটু দেখি থুজার ইলেবোরেশন নিয়ে আমরা একদিন কথা বলেছিলাম, যে এই পেশেন্টের মধ্যে আমরা যদি এক কথায় থুজার ইলেবোরেশনটা একটু দেখে নিতে চাই, যারা আলোচনা শুনছেন অন্তত পক্ষে এতটুকু যদি আমরা এখানে প্রায় 15টা 20টার মতো একটা থুজার বৈশিষ্ট্য আমরা এখানে একটা ফ্রেম বন্দী করার চেষ্টা করেছি, এবং এখানে দেখা যায় যে থুজার পেশেন্টের মধ্যে সবসময় একটা লিউকোরিয়াল ডিসচার্জ, যেটা হচ্ছে টি দিয়ে যদি আমরা দেখি টেন্ডেন্সি টু ক্যাটেরা অফ অল কাইন্ডস, যেটা হচ্ছে লিউকোরিয়াল ডিসচার্জ, নেজাল ডিসচার্জ, ইউরেথ্রাল ডিসচার্জ, এগুলো মোটামুটি তাদের সবসময় দেখা যেতে পারে। এবং এই ডিসচার্জ গুলোর মাধ্যমে, এই ন্যাচারাল ডিসচার্জ গুলোর মাধ্যমে পেশেন্ট বেটার ফিল করে। অনেক সময় দেখা যায় যে এই বেটার ফিল করার কারণে অনেক সময় দেখা যায় যে থুজার পেশেন্টের পিরিয়ড দেখা যাচ্ছে শুরু হওয়ার সময় হয় নাই, বাট সে খুবই যন্ত্রণা বা আদার্স কন্ডিশন গুলো তার মধ্যে দেখা যাচ্ছে, হঠাৎ করে তার পিরিয়ডটা শুরু হতে সে ভালো লাগছে। তো এই যে ন্যাচারাল ডিসচার্জে কিন্তু থুজার পেশেন্টরা ভালো থাকে, এটা আমরা দেখি। তো তাদের হচ্ছে আমরা বলছি প্রথম কথায় টেন্ডেন্সি টু ক্যাটেরা অফ অল কাইন্ডস, দেন হচ্ছে টিথ ডিকে এট দ্য রুট বাট ক্রাউনিং, এটা থুজার পেকুলিয়ার সিম্পটমস, যে দাঁতটা তার নিচের দিক দিয়ে তার দেখা যাচ্ছে রুটের দিক থেকে দাঁতটা ক্ষয় হয়ে যায়, কিন্তু উপরের দিকে বা ক্রাউনটা ইনটেক্ট থাকে, ভালো থাকে। হেডেক, মাথা ব্যথা, আমরা মাথা ব্যথার ক্ষেত্রে দেখি যে তার স্বাভাবিকভাবে তার কপালের দিক থেকে ব্যথা শুরু হয়ে
তার বিশেষ করে বাম চোখের উপরে গিয়ে মাথা ব্যথাটা স্ট্রাইক করে থাকে। অনেক সময় দেখা যায় যে মাথার পেছনের দিকেও মাথা ব্যথা দেখা যেতে পারে। এবং থুজার একটা কমন বিষয় হচ্ছে এই পেশেন্ট একটু মোটা সোটা থাকে, হাইড্রোজেনোয়েড কনস্টিটিউশনের পেশেন্ট থাকে, শারীরিকভাবে তাদের একটু হেয়ার বা চুল তাদের শরীরে একটু বেশি থাকে, পশম তাদের শরীরে একটু বেশি থাকে। তাদের ইউরিনের যে মানে আজকে সিমটমস গুলো বলেছি এটা আপনারা মাথায় মনে রাখবেন, যে ফর্মিকেশন বা টিকলিস সেন্সেশন অথবা কাটিং পেইন, বার্নিং পেইন, এগুলো তাদের দেখা যাচ্ছে দুই নালীতে প্রস্রাব হয়ে আসা, এই বিষয়গুলো মোটামুটি আমরা থুজার পেশেন্টের মধ্যে দেখি। ইউতে আমরা ইউরিন যদি দেখি, একটা পিকুলিয়ার সিমটমস হচ্ছে তারা একটা স্বপ্ন দেখে যে উঁচু জায়গা থেকে তারা পড়ে যাচ্ছে। এই ধরনের ক্ষেত্রে থুজার পেশেন্টরা স্বপ্ন দেখে যে উঁচু জায়গা থেকে পড়ে যাচ্ছে, আর এটা দেখে তারা ঘুমের মধ্যেই জাস্ট একটা ঝাঁকুনি মেরে তারা ঘুম থেকে জেগে যায়। এই ধরনের অবস্থাটা তাদের মধ্যে দেখা যায়। তাদের এনাসে সবসময় একটা ওয়ার্ডস কন্ডাইলোমাটা এগুলো দেখা যায়। ফেসের মধ্যে তাদের একটা অয়েলি ফেস সব সময় দেখে, মুখটা সব সময় তৈলাক্ত দেখা যায় নেট্রামিউর এবং থুজার পেশেন্টের ক্ষেত্রে। এবং তাদের পেঁয়াজ ইনটলারেন্স, অনিয়ন ইনটলারেন্স তাদের মধ্যে দেখা যায়। যদি সাইকোটিক পেশেন্ট বা তার মায়ের শরীরে যদি গনোরিয়া থাকে, তো বাচ্চা যখন ডেলিভারি হয় দেখা যায় তাদের চোখের মধ্যে এক ধরনের পুজ বা অপথ্যালমিয়া নিওনেটোরাম এটা ডেভেলপ করে। এবং তারা একটু মিউজিক শুনলেই তাদের কান্না চলে আসে, এটা আমরা দেখি। কনস্টিপেশন আমরা যেমন বলছি লাইক অফ সাইলেশিয়ার মতো তাদের কনস্টিপেশনটা দেখা যায়। মহিলাদের ক্ষেত্রে কোয়েশন প্রিভেন্টেড ফর ওভার সেন্সিটিভনেস, এবং এরা একটু সিক্রেসি বা ইনডিসপোজ টু টক। আইতে যদি আমরা দেখি ইনডিসপোজ টু টক, তারা কথা বলতে চায় না, একটু নিরিবিলি থাকতে চায়, চুপচাপ থাকতে চায়, নিজেকে হাইড করে রাখতে চায়, একটু রিজার্ভ থাকতে চায়, থেকে যায় বা থাকে। এবং এই থাকার পেছনে কি কারণ? মেইন কারণই হচ্ছে তারা তাদের প্রিভিয়াস যে সেক্সুয়াল হিস্ট্রি গুলো, আনন্যাচারাল সেক্সুয়াল হিস্ট্রি গুলো কেউ জেনে যায় কিনা এই আতঙ্ক বা ভয় থেকে তারা সবসময় একটু কম কথা বলে, চুপ করে থাকে। ডিলিউশন, ডিতে ডিলিউশনে যেমন আমরা ফিক্সড আইডিয়ার কথা বলেছি, এবং আমরা একটা প্যারানয়েড পার্সোনাল ডিসঅর্ডারের কথা বলেছি, এবং ডায়রিয়ার কথা আমরা আজকে বলেছি। ইতে এক্সপ্রেশনস বা ওয়ার্ডস দেখা যায়। এমতে নেল, তার নখগুলো থাকে একটু ফাটা ফাটা বা ভেঙে যাওয়া, নেল ব্রিটল এন্ড ডিফর্মড, ভেঙে যাওয়া, এই কন্ডিশনটা আমরা দেখি। মাথা ব্যথার সময় তার মনে হয় যেন নখটা মাথার ভিতরে ঢুকানো হচ্ছে, এই ধরনের অবস্থা দেখা যায়। এবং থুজার একটা পিকুলিয়ার সিমটমস হচ্ছে তারা যখন স্টুল বা বাথরুম করতে যায় বা টয়লেটে যায়, টয়লেটে বসলেই তাদের নাক থেকে কিন্তু পানি আসা শুরু হয়ে যায়, অটোমেটিক নোজ রানিং দেখা শুরু হয়ে যেতে পারে। টিউমার, নোডিউল, মাস এগুলো মোটামুটি থুজার পেশেন্টের ক্ষেত্রে দেখা যায়। চা খেলে এদের দাঁতের ব্যথা দেখা যায়। আর হচ্ছে এটা সেক্সুয়াল এক্সেসের কারণে তাদের রোগ দেখা যায়। আইএলটি হচ্ছে লেফট সাইডেড রেমেডি, এটা আমরা দেখি। এবং থুজার পেশেন্টটা কিন্তু গ্রেট লায়ার দেখি আমরা, এটাও আমরা মনে রাখি, আমরা এটা মিথ্যাবাদী। ইমিউনাইজেশন হিস্ট্রি অফ তাদের ভ্যাকসিনেশনের হিস্ট্রি এদের মধ্যে দেখা যায়। সাপ্রেসড গনোরিয়া, যদি তাদের শরীরে সাপ্রেসড গনোরিয়া যদি থাকে, এবং তাদের সোয়েট, যে তাদের ঘাম যদি দেখা যায় যে শরীরের মধ্যে, বিশেষ করে আনকভার্ড পার্ট, মানে শরীরের যে অংশটা আনকভার্ড এই অংশটার মধ্যে যদি ঘাম দেখা যায়, এবং ঘাম থেকে যদি তার মিষ্টি গন্ধ যদি দেখা যায়, মধুর মতো গন্ধ যদি দেখা যায়, তাহলে সেক্ষেত্রে আমরা থুজাকে চিন্তা করব। তো একটা ওভারঅল একটা পিকচার আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। মনে চাইলে আপনারা এই যে একটা স্লাইড, এই স্লাইডটাকে আপনারা স্ক্রিন মানে কি আপনারা নিয়ে রাখতে পারেন। এটা হলো থুজার আমার আজকের লাস্ট স্লাইড, এটা দিয়ে আমরা শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আমি এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা আপনারা শুনেছেন ধৈর্য ধরে, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর বাকি অংশটুকু কন্ডাক্ট করার জন্য, কন্টিনিউ করার জন্য আমি অনুরোধ করছি আমাদের আজকের সম্মানিত যিনি সঞ্চালক, আমাদের কল্যাণ ঘটক স্যারকে। ধন্যবাদ স্যারকে, অশেষ ধন্যবাদ। খুব সুন্দর একটা আলোচনা আমরা আজকে পেলাম, খুবই ভালো লাগলো। এবার আমরা আমাদের পরবর্তী যে ক্লাসের যে পরবর্তী প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াতে ফিরে যাব। আমরা এখন ডেকে